শেখ মুজিবও মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত না। তিনিও পাকিস্তানের কাছে স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে পলায়ন করেছিলেন। তিনি চান নাই মুক্তিযুদ্ধের সম্পর্কিত হওয়ার জন্য। মুক্তিযুদ্ধের সম্পর্কিত হতে চাইলে তাজউদ্দিন সাহেব যখন তার বাসায় গিয়ে অনুরোধ করেছিলেন, তখন তিনি তাজউদ্দিন সাহেবের সাথে চলে আসতেন। তাজউদ্দিন সাহেবেরা চলে আসলো, তোফায়েল সাহেবেরা চলে আসলো, বাকি সবাই চলে আসলো, শেখ মুজিব আসলো না কেন? শেখ মুজিব তো পাকিস্তানিদের সাথে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে 3 দিন আলাপ আলোচনা করে শেষ দিনে কি বলল, যখন আলাপ ফেল হলো তখন বলল আগামীকাল হরতাল। এটাই ছিল তার শেষ ভাষণ। এরপরে তিনি আর কিছু কথা বলতে পারেনি। তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই, এটা অত্যন্ত পরিষ্কার। ফ্যাসিবাদের দোসর ফারুকী ও আলী ইমাম মজুমদার এখনো কেন বহাল তবিয়তে আছে? এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করলে উনি উত্তর দিতে পারবেন। পত্রপত্রিকায় অনেক উপদেষ্টার নামে অভিযোগ এসেছে যে তারা হাসিনা সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি এখানে কারো নাম বলতে চাই না। ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছেন, তারই উচিত জনগণের মনোভাব বোঝা। ওই ধরনের ফেসিবাদের দোষরদের কারণে ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ডক্টর ইউনূস সাহেব প্রথমে যেভাবে আসছিলেন ঢাকঢোল বাজায়ে, ওই সময় তার রেটিং যেরকম ছিল, বর্তমানে কিন্তু তার রেটিংটা অনেক নিচে নেমে গেছে। এটা তাকে বুঝতে হবে। যদি এটা তিনি না বুঝেন তাহলে অনেক ভুল করবেন। তার আসলে কারা বন্ধু, তার কারা শত্রু, তিনি এটা চিহ্নিত করতে হবে। দেশ পরিচালনায় সবচেয়ে বড় জিনিস হলো আপন পর চিহ্নিত করা। আপন পর চিহ্নিত না করলে আপনি ভুল পথে পরিচালিত হবেন। ভারত কি ষড়যন্ত্র করে সফল হতে পারবে? বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর মেহেরবানিতে কেউ পারবে না। এ দেশের উপর আল্লাহর রহমত আছে। যে বা যারা জনগণের সাথে বেইমানি করার চেষ্টা করেছে, শেখ মুজিব যেভাবে জাতিকে দ্বিধা বিভক্ত করেছিল, মুক্তিযুদ্ধ এবং রাজাকার বলে জাতিকে বিভক্ত করেছিল, জাসদের অনেক লোককে হত্যা করেছিল এবং রক্ষী বাহিনী দিয়ে সামরিক বাহিনীকে শাসন করতে চেষ্টা করেছে। তো তার শেষ পরিণতি কী হলো? 15ই আগস্ট। তার মেয়ে একইভাবে কিছু দালাল সৃষ্টি করে ভারতের সাহায্যে বাংলাদেশের জনগণকে তার বাপের রাজ্যে পরিণত করতে চেয়েছিল। তে উনি বহুবার বলেছেন আমার বাপ দেশ স্বাধীন করেছে, এটা আমার বাপের দেশ, এটা আমার দেশ। এটা তার বাপের দেশও না, তার দেশও না। কারণ সে যখন বাংলাদেশে ছিল যুদ্ধের সময় পাকিস্তানিদের কাছ থেকে মাসে 1500 টাকা করে ভাতা নিত এবং তার ছেলে জন্মগ্রহণ করেছে পাকিস্তান সামরিক বাহিনীর হসপিটালে, এবং তিনি হসপিটালে যান পাকিস্তান সামরিক বাহিনীর একটা জিপে করে। সুতরাং তার মুখে এগুলি সাজে না। তিনি মুক্তিযুদ্ধও না, মুক্তিযুদ্ধের সাথে তিনি সম্পর্কিতও না। শেখ মুজিবও মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত না। তিনিও পাকিস্তানের কাছে স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে পলায়ন করেছিলেন। তিনি চান নাই মুক্তিযুদ্ধের সম্পর্কিত হওয়ার জন্য। মুক্তিযুদ্ধের সম্পর্কিত হতে চাইলে তাজউদ্দিন সাহেব যখন তার বাসায় গিয়ে অনুরোধ করেছিলেন, তখন তিনি তাজউদ্দিন সাহেবের সাথে চলে আসতেন। তাজউদ্দিন সাহেবেরা চলে আসলো, তোফায়েল সাহেবেরা চলে আসলো, বাকি সবাই চলে আসলো, শেখ মুজিব আসলো না কেন? শেখ মুজিব তো পাকিস্তানিদের সাথে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে 3 দিন আলাপ আলোচনা করে শেষ দিনে কি বলল, যখন আলাপ ফেল হলো তখন বলল আগামীকাল হরতাল। এটাই ছিল তার শেষ ভাষণ। এরপরে তিনি আর কিছু কথা বলতে পারেনি। তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই, এটা অত্যন্ত পরিষ্কার। এবং মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে তিনি সেটাও জানেন না। তিনি যদি আসলে দেশের জনগণকে ভালোবাসতেন, দেশকে স্বাধীন করতে চাইতেন, তাহলে তিনি তাজউদ্দিন সাহেবের সাথে বাড়ি থেকে সরে থাকতেন। তার কর্মকাণ্ড পরিষ্কার করে বলে দেয় তিনি আদৌ এই দেশের জনগণকে ভালোবাসে নেই। তিনি ক্ষমতা চেয়েছিলেন, ক্ষমতা কিছুদিন উপভোগ করেছেন এবং পরে যখন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। হাসিনাকে যেভাবে অপমানিত করে লাঞ্ছিত করে আল্লাহ রব্বুল আলামিন বিদায় দিয়েছে নমরুদ আর ফেরাউনের মতো, এই ধরনের ঘটনা পৃথিবীতে কোথাও ঘটে নাই। ইদানিং দেখেছি সিরিয়াতে ঘটছে, তারাও বোধহয় বাংলাদেশের এগুলি অনুসরণ করছে। বিজেপি নেতা শুভেন্দু বলেছেন
হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সুগন্ধু কি বললো না বললো এটা বড় কথা নয়। বড় কথা হলো বাংলাদেশের জনগণ কি বলে। জনগণ বলে তিনি একজন স্বৈরাচারিণী, মিথ্যাবাদী, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, জনগণের উপর অত্যাচারকারী এবং গণতন্ত্র ধ্বংসকারী। তার কারণে বাংলাদেশের আজ অর্থনৈতিকভাবে এই অবস্থা, সামাজিকভাবে এই অবস্থা। বিগত 3টে নির্বাচনে তিনি কারচুপি করে সরকার দখল করেছেন ভারতের মদদে। ভারতকে বুঝতে হবে, ভারত যদি বাংলাদেশের প্রকৃত বন্ধু হয় তাহলে বাংলাদেশের সাথে জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে। কিছু দালালের মাধ্যমে এই দেশ শাসন করা সম্ভব না। মানুষ আজকে সজাগ। আপনি দেখছেন প্রত্যেক দিন কলকাতা থেকে ভিডিও বাইরেচ্ছে, ট্যাক্সিওয়ালারা মরছে, না খাইয়া মরছে, হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, খাওয়ার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সারের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, নিউ মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থনীতি বা 7 সিস্টারের অর্থনীতি অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল। অন্যদিকে বাংলাদেশ কোনো কারণে আল্লাহর মেহেরবানিতে ভারতের উপর নির্ভরশীল না। বরং ভারত থেকে এই সমস্ত জিনিস না আসলে আমাদের চাষারা এগুলি প্রডিউস করবে, উৎপাদন করবে এবং আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। ভারতের উপর আমাদের নির্ভরশীলতা থাকবে না। আমাদের দেশে ভালো ভালো ডাক্তার আছে, ডাক্তারদেরকে তাদের মনোভাব পরিবর্তন করতে হবে, জনসেবা বৃদ্ধি করতে হবে এবং যে সমস্ত জায়গায় বেশি টাকা নেয় সরকার সেটা নিয়ন্ত্রণ করতে হবে। যে পরীক্ষাগুলি হচ্ছে, রক্ত পরীক্ষাগুলি টাকা ভাগাভাগি হয়, এগুলির ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন ওয়ার্ডে যদি ব্লাডের স্যাম্পল কালেকশন করে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন হসপিটালে নিয়ে আসা হয়, আবার ওই কেন্দ্রে ফিরে দিয়ে তাদের রেজাল্টগুলি দিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশের জনগণ উপকৃত হবে। অনেক সময় এই রেজাল্টের জন্য বাংলাদেশের জনগণকে বিদেশে যেতে হচ্ছে, বিভিন্ন পরীক্ষার জন্য যেতে হচ্ছে। কোনো ক্যান্সার নেই, অথচ কোনো হসপিটালে বলে দিচ্ছে তার ক্যান্সার আছে। সুতরাং যে সমস্ত লোকেরা, ডাক্তাররা ভুল প্রেসক্রিপশন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ থাকতে হবে। ডাক্তারদের আমি আশা করি তারা বসবে, তাদের মধ্যে কিভাবে সেবা উন্নতি করা যায়, কিভাবে চিকিৎসা উন্নতি করা যায় এবং তারা নিজের হসপিটালে বসে জনগণকে চিকিৎসা দিতে পারে। এটা অনেক সুযোগ রয়েছে আমূল পরিবর্তন আনার। তাহলে বাংলাদেশের জনগণকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। আমাদের দেশের ডাক্তাররা আমেরিকাতে গিয়ে, লন্ডনে গিয়ে এত ভালো কাজ করতে পারে, তাহলে ওই ডাক্তাররা একই জায়গায় পাশ করে বাংলাদেশে কেন সুচিকিৎসা দিতে পারবে না? একটা ডাক্তার একদিনে 10 থেকে 15 জন বা 20 জনের উপর রুগী দেখতে পারে না, এটা সম্ভব না। অথচ একটা ডাক্তার একদিনে 150 জন রুগী দেখে, 200 জন রুগী দেখে। তাহলে কি করে? 1 সেকেন্ডের মধ্যে ঢুকে কি হয়েছে 3টা ওষুধের নাম লিখে দিতে চলে যায়। এটা ঠিক না। একটা রুগীকে যথেষ্ট সময় দিতে হবে, তার মানসিক যে সমস্যা সেটা ট্রিটমেন্ট করতে হবে, তার যে চিন্তা চেতনা সেটা তাকে ধারণ করতে হবে, তার সমস্যাগুলি বুঝতে হবে, তারপরে তারে প্রেসক্রিপশন দেন। এখন প্রেসক্রিপশন দেবেন ওষুধের দোকানেও পয়সা, যেই ওষুধ কোম্পানির থেকে ওষুধ প্রেসক্রিপশন দেবেন সেখানেও পয়সা, যেই টেস্টগুলি করাবেন ব্লাড টেস্ট বা অন্যান্য টেস্টগুলি সেখানেও আধা আধি পয়সা ভাগ। এগুলি বন্ধ করতে হবে। এগুলি বন্ধ না করলে চিকিৎসা সেবার মান উন্নত হবে না। এটা বন্ধ করা কঠিন না। ডাক্তারদেরকে নিয়ে বসতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং এই নির্দেশগুলি দিতে হবে যে বিভিন্ন যে পরীক্ষাগুলি হয়, মাশরুমের মতো বিভিন্ন গ্রামে গ্রামে রক্ত পরীক্ষার এগুলি বের হয়েছে, এগুলি সব আইন করে বন্ধ করে দিতে হবে। বিভিন্ন সেন্টার কালেকশন পয়েন্ট থাকতে হবে সরকারিভাবে। কালেকশন পয়েন্ট থেকে কেন্দ্রীয় হসপিটালে নিয়ে আসবে, আবার এই কালেকশন পয়েন্টে প্রেসক্রিপশনগুলি, রেজাল্টগুলি দিয়ে দেবে। এটা কোনো কঠিন বিষয় না, এটা একটা উদ্যোগ নেওয়ার বিষয়টা আন্তরিকতার বিষয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সব নেতারা গিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার পরে নুরুল হক নূর গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছে আগামী 6 মাস সমস্ত মিটিং মিছিল থেকে বাংলাদেশের যারা রাজনীতিক আছেন তারা করবে না, এমন একটি প্রস্তাব উনি সরকার বরাবর দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো নুরু তার অভিজ্ঞতার আলোকে, তার কর্মকাণ্ড আলোকে তিনি তার পক্ষ থেকে দিয়েছেন। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল
তার সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই। আমার মনে হয় এই ধরনের প্রস্তাব দেওয়ার আগে সবসময় ভালো হবে সব রাজনৈতিক দলগুলি যদি একসাথে বসে একটা সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমি যদি একটা কথা বলে দিই, অন্য রাজনৈতিক দল সেটা গ্রহণ করবে কিনা এটা তার উপর নির্ভর। এখানে বড় বড় রাজনৈতিক দল আছে, যেমন বিএনপি, তারপরে হলো জামাত। তারা সেগুলি মেনে চলবে কিনা? তারা তো তাদের দলকে সংগঠিত করার জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছে। তাদের দলকে একত্রিত করার জন্য তারা প্রতিদিন মিছিল করছে, মিটিং করছে। সুতরাং বড় দলগুলি কি করবে? ছোট দল তো বড় দলগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং বড় দলগুলি ছোট দলগুলিকে নিয়ন্ত্রণ করে।